আমি গ্রামের একজন সাধারণ বিবাহিত মহিলা, আমার বয়স এখন মাত্র ২০ বছর। আমি দেখতে খুব সুন্দর, কারণ অনেকেই আমাকে বলেছে যে আমি খুব আকর্ষণীয় দেখতে এবং সবাই আমার সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমার স্বামী আমাকে শহরে নিয়ে গিয়েছিল। তিনি বাইরে কাজ করতে যেতেন এবং তার ডিউটি ছিল ১২ ঘণ্টার। তাই আমি সারাদিন একা ঘরেই কাটাতাম। তখন আমি ভাবলাম আমিও কিছু কাজ করব। তাই আমি একটি বড় বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দিলাম। সেখানের মালিকের নজর পড়ল আমার যৌবনের উপর। তিনি অপেক্ষা করছিলেন সুযোগের জন্য। একদিন সেই সুযোগটি তার হাতে এসে গেল এবং সে আমার সাথে অত্যাচারণ করল। আপনাদের সবাইকে আজকের এই গল্পে স্বাগতম। আমার স্বামী একটি বড় শহরে দিনমজুরি করে। আমি আগে গ্রামেই থাকতাম, কিন্তু কয়েক মাস আগে আমার স্বামী আমাকে শহরে নিয়ে এসেছিল। সে আমাকে একটি ঝুপড়ি বস্তিতে ভাড়া করা ঘরে রাখত। আমাকে রান্না থেকে শুরু করে সব কাজই সেই ঘরেই করতে হতো। সেখানে টয়লেটেরও সুবিধা ছিল না। সকাল সন্ধ্যা রাস্তার ধারেই যেতে হতো। প্রথম দিকে খোলা জায়গায় গোসল করতে খুব লজ্জা হতো, কে দেখে ফেলবে এই ভয়ে থাকতাম। কিন্তু ধীরে ধীরে আমি সেই পরিবেশের সাথে মানিয়ে নিলাম। আমার স্বামী সকাল ৮টায় নাস্তা করে এবং টিফিন নিয়ে বেরিয়ে যেত, তারপর রাত ১০টার আগে ফিরত না। তার ডিউটি ছিল ১২ ঘণ্টার। যখন আমার স্বামীর মাসিক বেতন আসত, আমি না জেনেই বুঝে যেতাম যে আজ তার বেতন এসেছে, কারণ সেদিন সে মদ্যপান করে আসত এবং আমার জন্য মিষ্টি আনত। আর সেই রাতে সে আমার সাথে দুর্ব্যবহার করত। কিন্তু সে আমাকে খুব ভালোবাসত। তবে তার বেতন এত কম ছিল যে সে আমার জন্য কখনো শাড়ি বা অন্য কিছু কিনে দিতে পারত না। একদিন দুপুরে আমি আমার ঘরে শুয়েছিলাম, তখন দরজায় কিছু শব্দ শুনলাম। আমি বের হয়ে দেখলাম সামনে একটি যুবতী মহিলা দাঁড়িয়ে আছে। সে হেসে বলল, আমার নাম শালিনী, আমি পাশের ঝুপড়িতেই থাকি। সে আমাকে বলতে লাগল, তুমি যেদিন থেকে এসেছ কখনো তোমাকে বাইরে বের হতে দেখি না। তোমার স্বামী তো কাজে চলে যায়, বাইরে বের হও, তাহলে পরিচয় বাড়বে। একা একা পড়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। চলো আমার ঘরে গিয়ে কথা বলি। আমি বললাম, আমি এখানে নতুন এসেছি, কাউকে চিনি না। তখন সে বলল, আরে ঘর থেকে বেরো, তাহলে তো কাউকে চিনতে পারবে। আমি আমার ঘরে তালা লাগিয়ে শালিনীর সাথে চললাম। যখন আমি শালিনীর ঝুপড়িতে ঢুকলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। তার ঝুপড়িতে দুটি ঘর ছিল, রঙিন টেলিভিশন, ফ্রিজ, যেখান থেকে সে পানি বের করে আমাকে খাওয়াল। আমি কখনো ফ্রিজ দেখিনি, এমনকি এর সম্পর্কে শুনিওনি। আমি জিজ্ঞাসা করলাম, বোন, এটি কী ধরনের আলমারি? শালিনী মনে মনে হেসে বলল, এটি আলমারি নয়, ফ্রিজ। এতে রাখলে খাবার পানীয় কয়েক সপ্তাহ পর্যন্ত নষ্ট হয় না, পানি ঠান্ডা থাকে, বরফ জমানো যায়। গত মাসেই এটি ৩০,০০০ টাকায় কিনেছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বোন, তোমার স্বামী কি কাজ করে? শালিনী বলল, সেই কাজ করে যা তোমার স্বামী করে, পাশের কেমিক্যাল ফ্যাক্টরিতে মজুরি করে। তবে তার আয় থেকে এসব কিছু নয়, আমিও তো কাজ করি। এখানে থাকা বেশিরভাগ মহিলাই কাজ করে, না হলে ঘর চলে না। বোন, আমি বলছি তুমিও কোথাও কাজ ধরো। কাজ করলে মনও ভালো থাকবে, হাতে দুপয়সাও আসবে। কিন্তু আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার কি কাজ মিলবে? আমি তো অশিক্ষিত। আমি বললাম, আমি তো কোনো শিক্ষিত নই, কেমন করে সই করতে পারি? শালিনী বলল, এখানে অশিক্ষিতদের জন্য কাজের অভাব নেই। তুমি বাসন মাজতে পারো, কাপড় ধুতে পারো, চা নাস্তা বানাতে পারো। এমন কাজ বড় বাড়িতে প্রচুর মেলে, আর টাকাও ভালো মেলে। চা নাস্তা তো প্রতিদিনই মেলে, উৎসবে নতুন কাপড় আর দীপাবলিতে গিফটও মেলে। আজ আমি আমার আয় দিয়ে দুটি বাচ্চাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি। তাদের আয় তো ঝুপড়ির ভাড়া, রেশন আর মদেই খরচ হয়ে যায়। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, আমার কি কাজ মিলবে? শালিনী বলল, করতে চাইলে কাল থেকেই কাজ মিলবে। যেখানে আমি কাজ করি তার পাশের বাড়ির মালকিন কাজের মেয়ের খোঁজ করছিল। তারা একটি বড় স্কুলে পড়ান, তার স্বামী উকিল, দুটি বাচ্চা আছে যারা মায়ের সাথে স্কুলে যায়। আমি আজ সন্ধ্যায় জিজ্ঞাসা করে নেব এবং টাকার কথাও বলে নেব। মালিক-মালকিন যদি তোমার কাজে খুশি হয়, তাহলে বেতনের বাইরেও অতিরিক্ত আয় হয়। এই সময়ে শালিনী প্লেটে বিস্কুট আর নমকিন সাজিয়ে আমার সামনে রাখল, গ্যাসে চা চড়িয়ে রেখেছিল। চা পান করার পর শালিনী আমাকে বলল যে আমি চাইলে এখনই তার সাথে যেতে পারি। ম্যাডাম দুটো বাড়ি আসেন, আজই কথা পাকাপাকি করে নিই এবং কাল থেকে কাজে লাগি। শালিনী আরও জানাল যে প্রতিটি কাজের জন্য আলাদা পেমেন্ট দেওয়া হয়। যদি পরিষ্কার করার কাজ করতে হয় তবে তার জন্য, কাপড় ধোয়ার জন্য আলাদা ৩০০ আর সব কাজ করাতে হলে কমপক্ষে ৯,০০০। শালিনী কাপড় বদলাতে লাগল।
সে আমাকে বলল, চল তুমিও কাপড় বদলে নাও। টাকার কথা আমি করব। চা নাস্তা তো বানাতে জানোই? আমি বললাম, হ্যাঁ দিদি, আমি সব জানি। মিঠাইও বানাতে পারি। আমি তখন খুব খুশি হয়ে গিয়েছিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে যদি আমি মাসে শূন্য কামাই করতে পারি তাহলে আমার সব সমস্যা দূর হয়ে যাবে। আমি দ্রুত আমার ঝুপড়িতে গিয়ে নতুন শাড়ি পরলাম এবং নতুন ব্লাউজও। পায়ে ছিল সেই প্লাস্টিকের লাল চপ্পল। চোখে কাজল দিয়ে শালিনীর সাথে রওনা দিলাম। আমি ছিলাম শ্যামলা, কিন্তু আমার শরীর বেশ গড়ন ছিল। পাতলা কোমর এবং তীক্ষ্ণ চোখ। গ্রামে কত পুরুষই না আমার পিছনে ছিল, কিন্তু আমি কাউকে হাত দিতে দিইনি। এই ব্যাপারে আমি ছিলাম খুব সতর্ক। রাস্তায় শালিনী বলল, বোন, যদি তোমার কাজ হয়ে যায় তাহলে আমি মাসের প্রথম বেতনের অর্ধেক নেব। এখানে এই রেওয়াজ আছে। আমি বললাম, ঠিক আছে, আমাকে কোনো সমস্যা নেই অর্ধেক দিতে। এরপর আমি শালিনীর সাথে চলতে লাগলাম। শালিনী একটি কোঠির সামনে দাঁড়াল এবং ঘণ্টি বাজাল। মালকিন দরজা খুললেন। শালিনী তাকে নমস্তে করল, আমিও হাত জোট করে নমস্তে করলাম। শালিনী 2 বছর আগে তাদের বাড়িতে কাজ করেছিল। গেট খুলে ভেতরে যেতেই শালিনী বলল, ম্যাডাম, আমি আপনার জন্য একজন বাই নিয়ে এসেছি। মালকিন বললেন, আচ্ছা, বাই তো বেশ সুন্দর। আগে কোথাও কাজ করেছে? ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলে শালিনী উত্তর দিল, এখনই গ্রাম থেকে এসেছে, কিন্তু সব কাজ জানে। মিঠাই এমন বানায় যে খেলে আঙুল চেটে খেতে ইচ্ছে করবে। সে আমার এলাকারই, তাই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এখন বলুন, কতগুলো কাজ করাতে চান? ম্যাডাম বললেন, দেখো শালিনী, সব কাজই করাতে হবে। সকালে নাস্তা এবং দিনে লাঞ্চ বানাতে হবে। রাতের ডিনার আমি নিজেই বানিয়ে নেব। কাপড় ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসন মোছা, এই সব কাজ। সকালে তাড়াতাড়ি আসতে হবে। আমি 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই। এরপর ম্যাডাম দরদাম করে জিজ্ঞেস করলেন, কাল থেকে কাজ করবে? আমি বললাম, আমি কাল থেকেই চলে আসব। কাজ তো করতেই হবে, তাহলে কাল আর পরশু কি? রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরল, আমি তাকে সব কথা শুনালাম। সে বলল, এটা ঠিক আছে যে তুমি কাজে যাবে, কিন্তু কোঠায় থাকা লোকেরা খুব খারাপ হয়। তারা কাজের মেয়েদের উপর খারাপ নজর রাখে। এই শালিনী খুব চালাক মহিলা, যে কোঠায় কাজ করে সেখানে পুরুষদের ফাঁসিয়ে সে প্রচুর টাকা আদায় করে। এমনি এমনি নয়, তার কাছে ফ্রিজ আর দামি দামি জিনিসপত্র আছে। এতে আমি বললাম, আমার উপর কেউ এমনি হাত তুলতে পারবে না। গ্রামেও আমার পিছনে কিছু বকে যুবক লেগেছিল, কিন্তু আমি কাউকে ঘাস দিইনি। একদিন দুপুরে আমি নল থেকে জল নিতে গিয়েছিলাম। জ্যৈষ্ঠ মাসের দুপুর, রাস্তা একদম নির্জন ছিল। তখন কোথা থেকে বাবু সাহেবের বড় ছেলে এসে হাজির হল আর হঠাৎ আমার হাত ধরে ফেল। আমি তাকে এমন ধাক্কা দিলাম যে সে পড়ে যেতে যেতে বেঁচে গেল আর তারপর দৌড়ে পালাল। আমি দমে যাওয়ার মেয়ে নই। আর এখন আমি কথা বলেও ফেলেছি। দুনিয়ায় ভালোমন্দ সব ধরনের মানুষ আছে। আমি আমার স্বামীকে বোঝালাম, সে মানল এবং বলল, তুমি যেমন ঠিক মনে করো। আমি তোমার উপর পুরো বিশ্বাস রাখি। পরের দিন আমি সকাল সকাল উঠে শালিনীকে নিয়ে 6টার মধ্যে কোঠায় পৌঁছে গেলাম। মালকিন আমাকে সব কাজ বুঝিয়ে দিল। আমি দ্রুত মোছা লাগালাম, গ্যাস জ্বালিয়ে চা বানালাম। মালকিন বলল, তুমিও সময়মতো নাশতা করে নিও। চাইলে বাথরুমে গোসলও করতে পারো। সাহেব বেরিয়ে গেলে কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে ফেলো। এত বলেই সে চলে গেল। কিছুক্ষণ পর আমি সাহেবের জন্য চা বানিয়ে তার ঘরে গেলাম আর বিছানার পাশে রাখা ছোট টেবিলে ট্রে রাখলাম। সাহেব আমাকে গভীরভাবে দেখে বলল, দেখো বাইরে পত্রিকা পড়ে থাকবে, একটু নিয়ে আসো। আমি বাইরে থেকে পত্রিকা নিয়ে এসে সাহেবের দিকে বাড়িয়ে দিলাম। এই সময় সাহেব 5 টাকার একটি নোট আমার দিকে বাড়াল। আমি বললাম, এটা কিসের জন্য? সে বলল, এটা রাখো। শালিনী নিশ্চয়ই তোমার থেকে 1000 নিয়েছে। সে আগে এখানে কাজ করেছে। তুমি এই 5 নিয়ে নাও, কিন্তু ম্যাডামকে বলো না। বেতন পেলে আমি আলাদা করে 5 টাকা আবার দেব। এটা ক্ষতিপূরণ মনে করো। কিন্তু আমি আমার হাত বাড়াইনি। এতে সাহেব আমাকে 5 টাকার 2টি নোট দিতে লাগল। তারপর সাহেবের বারবার বলায় টাকা নিলাম আর কাপড় ধোয়ায় লেগে গেলাম। কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিতে দিতে সাহেব গোসল সেরে প্রস্তুত হয়ে গেল। আমি তার নাশতার জন্য অমলেট আর ব্রেড প্রস্তুত করলাম, তারপর চা বানালাম। নাশতা করার পর সাহেব বলল, তুমি তো ভালো নাশতা বানিয়েছ, কিন্তু নাশতার চেয়ে তুমি বেশি ভালো লাগছ। চা দেবার সময় আমি ইচ্ছে করে ব্লাউজের বোতাম আলগা করে দিলাম আর ওড়নার কিনারা সরিয়ে দিলাম। সাহেবও খুব তীর্যক দৃষ্টিতে তীর ছুটছিলেন। তারপর সে বলল, এখন আমি যাই।
কোনো জিনিসের দরকার হলে আমাকে বলো। কোচ করার দরকার নেই। সাহেব আমাকে টেলিভিশন খোলা আর বন্ধ করা শিখিয়ে দিল আর তার ব্যাগটা আমার হাতে দিল। ব্যাগ নিয়ে আমি তার পিছে পিছে গাড়ি পর্যন্ত গেলাম। সাহেব আমার হাত থেকে ব্যাগ নিল। কিভাবে যেন সাহেবের আঙুল আমার হাত ছুঁয়ে গেল। আমিও 2 সেকেন্ডের জন্য রোমাঞ্চিত হয়ে উঠলাম। সাহেব চলে যাওয়ার পর আমি গেট বন্ধ করলাম, তারপর কোঠার ভিতরে এসে দরজা বন্ধ করলাম। আমি গোসল করতে বাথরুমে গেলাম। এমন বাথরুম আমি আমার জীবনে প্রথম দেখলাম। নানা রকম সাবান, তেলের শিশি আর শ্যাম্পুর বোতল। আমার মনে হলো যেন আমি অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি। গ্রাম থেকে আসার পর প্রথমবার কাপড় খুলে জমিয়ে সাবান মেখে গোসল করলাম। তারপর বাথরুমে ঝোলানো তোয়ালে দিয়ে শরীর মুছে ম্যাডামের দেওয়া পুরনো স্যুট পরলাম আর আয়নায় নিজেকে দেখে মনে হলো এটা আমি নই, কোনো অন্য মহিলা। আমি আমার কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিলাম। তারপর বাকি পরোটা খেয়ে নিলাম। কিছু চা বেঁচে গিয়েছিল, সেটা গরম করে খেয়ে নিলাম, নইলে নষ্টই হয়ে যেত। ধীরে ধীরে সেই বাড়ির সব রীতিনীতি শিখে নিলাম। সব কাজ তাড়াতাড়ি সেরে ফেলতাম আর কাউকে অভিযোগের সুযোগ দিতাম না। ম্যাডাম আমার কাজে বেশ খুশি ছিল। 1 মাস কখন কেটে গেল টেরই পেলাম না। মাস পূর্ণ হতেই ম্যাডাম বাকি বেতন দিয়ে দিল। সেদিন আমি বেশ খুশি ছিলাম। সন্ধ্যার মধ্যে যখন আমি বাড়ি ফিরলাম, প্রথমেই 1000 টাকা শালিনীকে দিয়ে দিলাম। শালিনী আমাকে চা খাওয়ালো আর খবরাখবর নিল। সে ইশারায় জিজ্ঞেস করল, সাহেব থেকে কোনো সমস্যা তো হয়নি? আমি বললাম, এমন কিছু নয়। শালিনী বলল, যদি তুমি চাও তাহলে সন্ধ্যায় আরেক বাড়িতে লাগতে পারো। কিছু না হোক, 1000 টাকা সেখান থেকেও মিলবে। এতে আমি বললাম, ভাবব। নিজের বাড়ির কাজও তো আছে। এত বলেই আমি ফিরে এলাম। সাহেব তার চা আমার কাছ থেকেই নিতেন, যখন ম্যাডাম আশেপাশে থাকতেন না তখন আমাকেই দিতেন। আমিও মজা নিতাম। আমি বুঝে গিয়েছিলাম যে মালিকের চোখ আমার যৌবনের দিকে, তারা আমাকে টাকা দিলে আমি প্রথমে নিতে অস্বীকার করতাম, কিন্তু তারা জোর করে দিয়ে দিত এবং বলত, দেখ রঞ্জু, আমাদের কাছে টাকার অভাব নেই। আর আজ 1000 টাকার মূল্যই বা কি? তোমার কাজ আমার হৃদয় জয় করেছে। অনেক মহিলা এই বাড়িতে কাজ করেছে, কিন্তু তোমার মতো সুন্দর কাজ তাদের মধ্যে ছিল না। আমি চুপ করে থাকতাম। সাহেব কিছু হাত মারতে চাইতেন, কিন্তু বুঝতে পারতাম না। একদিন ম্যাডাম আমাকে বললেন, রঞ্জু, আমাদের স্কুল থেকে ট্যুর যাচ্ছে, আমিও যাচ্ছি এবং বাচ্চারাও। বাড়িতে শুধু সাহেব থাকবেন। আমাদের ট্যুর থেকে ফিরতে 10 দিন লাগবে। আশা যাওয়ার সময় তুমি বুঝে নিও সাহেবের কোনো অসুবিধা না হয়। আর আগে অমলেট বানিয়ে দিও এবং তুমি এমন করো, লাঞ্চের সাথে ডিনারও তৈরি করে ফ্রিজে রেখে দিও। সাহেব রাতে গরম করে খাবেন। আমি বললাম, ঠিক আছে, এবং আমার কাজে লেগে গেলাম। ম্যাডাম চলে যাওয়ার 10ম দিন ছিল। যখন ঠিক সময়ে চা এবং পানির গ্লাস নিয়ে সাহেবের ঘরে পৌঁছালাম, তখন তিনি বললেন, আজ কোর্টে যাওয়া হবে না, উকিলরা ধর্মঘট করেছে। ফ্রিজে একটি বোতল থাকবে, তা নিয়ে আসো, আমি একটু ব্র্যান্ডি নেব, আমার ঠান্ডা লেগেছে। আমি কিচেনে অমলেট বানাতে চলে গেলাম। অমলেট বানিয়ে প্লেটে রেখে সাহেবের ঘরে গেলাম, তখন তিনি সেখানে ছিলেন না। আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছেন। সাহেব তখনই সেখানে এসে বললেন, আরে ওহে রঞ্জু, ওহে, তুমি তো খুব দ্রুত কাজ করে দিয়েছ। তুমি খুব ভালো। এসো চা খাও, এবং বললেন, এটা নাও 5000, তোমার পছন্দের শাড়ি কিনে নাও। আমি বললাম, কোনো কাজের টাকা সাহেব? বেতন তো আমি নিয়েই থাকি। আরে নাও নাও, টাকা অনেক কাজে লাগবে। না বলো না। বলতে বলতে সাহেব আমার হাত ধরে ফেললেন এবং টাকা আমার ব্লাউজে ঢুকিয়ে দিলেন। আমি পিছিয়ে গেলাম, তখন সাহেব আমার ব্লাউজে হাত ঢুকিয়ে দিলেন এবং ব্লাউজের বোতাম ভেঙে গেল। আমি জোরে ধাক্কা দিলাম, সাহেব বিছানায় পড়ে গেলেন। এই সময় আমিও তার উপর পড়ে গেলাম। আমি জোরে একটি চুম্বন গালে লাগালাম এবং বললাম, সাহেব 5000 আর দাও, দেখো ম্যাডাম বাচ্চাদের নিয়ে আসছে। সাহেব বললেন, তুমি দ্রুত এখান থেকে চলে যাও এবং তোমার পুরো পার্স আমাকে দিয়ে দাও। বন্ধুরা, এরপর যা ঘটেছে তা সব এই ভিডিওর পার্ট 2তে আমরা শীঘ্রই নিয়ে আসব। যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কষ্ট করুন এবং গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।